শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। দর্শক, আজ আমাদের সাথে এমন একজন মানুষ আছেন, বাংলাদেশের প্রতিকৃতি আলোকচিত্রের ইতিহাস বলতে গেলেই যার নাম সবার শুরুতে উঠে আসবে। তাকে আমরা চিনি ক্যামেরার কবি নামে। 70 দশক থেকে আজ পর্যন্ত সকল দেশসেরা শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী সকলের ছবি বা প্রতিকৃতি তার ক্যামেরার লেন্সে ধরা দিয়েছে এবং বলেছে এক ভিন্ন গল্প, ভিন্ন আঙ্গিকে। তিনি এক এক সময় আমাদের কাছে আসেন তারকাকথনের আয়োজনে এবং আমাদেরকে আসলে আলোকিত করেন। তার প্রত্যেকটি ছবি যেন ইতিহাসের জ্বলন্ত দলিল হিসেবে আমাদের কাছে প্রকাশ পায়। আমাদের সাথে আছেন 21 পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুন। শুভেচ্ছা আপনাকে। আপনাকেও শুভেচ্ছা। কেমন আছেন? এই রাজধানীতে ভূমিকম্পের পরে প্রতিদিনই আতঙ্ক, তার মধ্যে বলতে হবে খুব ভালো আছে। ভূমিকম্পের আতঙ্ক কি এখনো আপনাকে তাড়া দিচ্ছে? কি মনে হয়? করে তো তারা দিচ্ছে। এর মধ্যেই কাজ করতে হয়। এর মধ্যেই তো কাজ চলছে আসলে, এবং জোরে সোরে চলছে। আপনি অনেকগুলো পরিকল্পনা করেছিলেন, অনেক স্বপ্ন ছিল আপনার। তার মধ্যে একটা স্বপ্ন ছিল মিউজিয়াম করা, ফটোজিয়াম নামে যে মিউজিয়ামটি, সেটির কাজ নিশ্চয়ই চলছে। সেটির কাজ আপনি যেটা বললেন জোরে সোরে, আসলে সেভাবেই চলছে। কারণ ফটোজিয়াম নামে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আমার একটি রিট্রোস্পেক্টিভ হতে যাচ্ছে এই মাসে। সেটা একটু পিছিয়েছে, খুব সম্ভবত এটা এই ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে ন্যাশনাল মিউজিয়ামে। এবং এটা আমার 50 বছরের কাজের একটা বিবরণ, একটা ন্যারেশন থাকবে। শুধু পোর্ট্রেট ফটোগ্রাফি না, বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের বাংলাদেশের, তার সঙ্গে থাকবে তাদের কারো কারো পোশাক, পাণ্ডুলিপি, ডায়েরি। যেমন কবি আল মাহমুদের জেলখানায় লেখা তার একটা ডায়েরি 1974-75 সালে, সেটি থাকবে। তার একটা কবিতার বই মায়াবী পর্দা দুলে উঠো, সেটার মূল পাণ্ডুলিপিটা আমার কাছে জেলখানায় বসে লেখা। এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ দলিল, কাগজপত্র ছবির সঙ্গে থাকবে। জেলখানায় বসে লেখা বললেন, আবার বললেন কবি আল মাহমুদের কথা। একটা সংযোগ আছে, যে সংযোগের কথা হয়তো আমাদের দর্শকরা অনেকেই জানে না, এবং তার সাথে আপনার সম্পর্কটাও বা কোন জায়গাতে, আগ্রহী হয়ে জিজ্ঞেস করা আসলে। এমনিতে তো এই কবির সঙ্গে আমার নিবিড় সম্পর্ক হয়েছিল, এবং আল মাহমুদকে আমি অনুসরণ করতাম 1973 সাল থেকে। একই সঙ্গে শামসুর রহমান, কবি আল মাহমুদ এবং শামসুর রহমান, যে দুই কবি বিপরীত মেরুতে অবস্থান করতেন এবং রাজধানীর এই ঢাকায় তারা বসবাস করতেন, কিন্তু একজনের সাথে আরেকজনের সম্পর্ক প্রায় ছিল না, এরকম একটা পরিস্থিতি 70-এর দশকে কিছুটা ছিল। তারপর ধীরে ধীরে তাদের দূরত্ব বেড়ে যায়। এগুলো আমি যেমন দেখেছি, এবং নিঃসঙ্গ আল মাহমুদ শামসুর রহমানকেও দেখেছি কেন্দ্রীয় কারাগারে 17ই মার্চ 1974 সালে আমি ধরা পড়লাম, গেলাম। তো কবি আল মাহমুদও সেদিন রাত্রি 2টার সময় তাকেও ধরে নিয়ে আসা হলো, কারণ তিনি গণকণ্ঠের সম্পাদক ছিলেন জাসদের। আমার সঙ্গে একটি ক্যামেরা ছিল, 120 বক্স ক্যামেরা। আমরা ওই রাত্রে রমনা থানায় ছিলাম। পরের দিন আমাদের নিয়ে যাওয়া হলো নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে, এবং সকালবেলায় ওখানে প্রায় 10:30টায় যাওয়ার পরেও 3টা পর্যন্ত আমার হাতের আর হ্যান্ডকাপ জাদুঘরের ভেতরে আল মাহমুদেরটা খুলে দিয়েছিল, কিন্তু আমারটা খুলছিল না। তখন উনি বারে বারে বলছিলেন যে ও কিন্তু কোনো দল করে না, জাসদও করে না, ওর হ্যান্ডকাপটা আপনারা দয়া করে ছেড়ে দিন, ও তো বালক মাত্র, বয়স খুব বেশি না, তখন 21 বছর বয়স আমার। তো তারা ছাড়ছিল না, অথচ জেলের ভিতর থেকে বলছিল ও কোথায় যাবে আপনাদের মধ্যে থেকে। তারপরে 3টা, 3:30টার দিকে আমাদের ভিতরে নিয়ে গেল, ওল্ড হাজত সেটার নাম। সেখানে অনেক কাহিনী আমি সংক্ষেপে বলি, যে একজন কবিকে এবং একজন নিরীহ আলোকচিত্র শিল্পীকে এই যে কারাগারে নিয়ে গেল, কি কারণে, কারণটা আমরাও জানতাম না। আমরা তো একটি মিছিলের মধ্যে, এবং আল মাহমুদ একটি পত্রিকা সম্পাদনা করতেন, রাতে বাসায় ফিরেছেন, বাড়ি আগেই ঘেরাও করা ছিল, তাকে ধরে নিয়ে আসছেন আলাদা। আর আমি ছিলাম জাসদের একটা মিটিং শেষে মিছিলের মধ্যে। ওখান থেকে যখন ঘেরাও করে গোলাগুলি শুরু হয়ে গেল, যখন কোথাও যেতে পারছিলাম না, রাস্তায় শুয়ে পড়লাম মিন্টু রোডে। সেখান থেকে রক্ষী বাহিনী ধরলো। এইরকম সংক্ষেপে কাহিনীটা। তারপরে জেলখানায় যখন গেলাম, অন্য এক দুনিয়া, ছোট্ট একটা জায়গা, আকাশ দেখা যায়, উদার আকাশ, পাখি উড়ে যাচ্ছে, কাক উড়ে যাচ্ছে। বাইরে পুরনো ঢাকা, নাজিমুদ্দিন রোড, পাশেই সবচেয়ে বড় আড়ত, মৌলভীবাজার, খুব বিখ্যাত জায়গা মোগল আমল থেকে। সেই জায়গার মধ্যে ছোট্ট একটা জায়গায় আমরা বন্দি। আশেপাশে রিক্সার টুংটাং আওয়াজ, এবং মাঝে মাঝে ঘোড়ার গাড়ির আওয়াজ হচ্ছে।
74 সালে ওই সময়টা অনেক ঘোড়াগাড়ি পুরনো ঢাকায় যাওয়া আসা করতো। আমি এবং কবি আল মাহমুদ যেহেতু আমরা অনেক কথা বলতাম আগেও, এবং জেলখানায় আমরা অনেক কথা বললাম, অনেক দৃশ্য আমরা দেখলাম। আমাদের সাথে আরও অনেকজন ছিলেন, আমরা প্রায় ছিলাম 32 জন, একই সেলে 32 জন। তা সবাই খুব চিন্তা, দুশ্চিন্তা, কান্না কারো এবং অনিশ্চয়তা। আমাদের যেমন ছিল অনিশ্চয়তা, তেমন ছিল বন্দি জীবনের এই একাকিত্বের একটা আনন্দ, ওইটা উপভোগ করার, যে আমরা তো আসলে শিল্পী, উনি কবি। আর যারা ছিলেন তারা আসলেই রাজনৈতিক কর্মী ছিলেন, দলীয় কর্মী ছিলেন। তো তাদের একরকম ভাবনা, আর আমরা দেখতাম যে একটা চড়ুই পাখি উড়ে যাচ্ছে জেলখানার ভিতরে, সে বাসা বাঁধছে আমাদের সেই সেলের মধ্যেই, ওই ভেন্টিলেটরের ওখানে। আমরা তখন দেখতাম যে আরে সে চলে যাচ্ছে, খড়গুটা নিয়ে আসছে বাইরে থেকে, সে তো মুক্ত। কিন্তু আমরা যেই কারাগারের মধ্যে, যেই সেলের মধ্যে, সেখানে সে পাখি এসে আশ্রয় নিয়েছে। আল মাহমুদ পরে 74 সালের শেষের দিকে, ততদিনে আমি বেরিয়ে এসেছি, তিনি মায়াবী পর্দা দুলে ওঠো, তার মধ্যে তার একটি কবিতা আছে, চড়ুই পাখি যে বাসা বুনছে, তার যে পরের জেনারেশন আসবে তার জন্য, এই ধরনের কবিতা এবং আরও অনেক কবিতা ছিল। কবিতার নাম শুনলেই আপনার মনে হবে যে মায়াবী পর্দা দুলে ওঠে, অলৌকিক একটা নাম, কোনো একটা কিছু যাতে দুলে কেঁপে কেঁপে উঠছে। কারণ ওই যে জেলখানার জীবনটা, আল মাহমুদ তখন নতুন করে তাকে চিনতে পারলেন, এবং অনেক বই তিনি পড়াশোনা করতেন। ওই জেলখানার একজন জেলার ছিলেন, উনিও খুব ওই তৎকালীন সময়ের ডাকসাইটের লোক, তার নাম শামসুর রহমান। তিনি কবি শামসুর রহমান এবং আল মাহমুদ, এই দুজনের কবিতা তিনি পড়তেন। তার অনেক কবিতা মুখস্থ ছিল। রাজশাহী নাটোরে তার বাড়ি। শামসুর রহমান কবি আল মাহমুদের কথা শুনে তিনি, আমার দেখা মতে 3 বার তিনি এসেছিলেন। আইজি প্রিজন, যিনি জেলের যিনি প্রধান, তার তো জেলখানার ভিতরে সাধারণত আসার কথা না, আসলেও কয়েদিদের সাথে তিনি কথা বলেন না। কবি আল মাহমুদের সাথে তিনি কথা বলেছেন 3 দিনই। আল মাহমুদ বলেছেন যে এই যে দেখেন ছোট ছোট ছেলেরা, এরা তো তরুণ কিশোর, ওরা কি জানে কি বুঝে, ওদের ছেড়ে দেন। উনি বললেন যে আমি কোনো মন্তব্য করব না, এইভাবে করজোরে মাপ চাইতেন যে দেখেন কি, আমি তো, তারপরে আমার যদি কোনো এক রত্তি চেষ্টা থাকে, আমার দ্বারা কিছু হয়, আমি সেটা অবশ্যই করব। আপনি বলেন যে এইখানে আপনাকে আমি কি মেহমানদারি করতে পারি, এইরকম ভাষায় সে বলতো। কয়েদিকে বলছে জেলার। তখন আল মাহমুদ বললেন যে ওরা তো প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েছেন, ওদের ডাব, একটু ভালো খাবার এগুলি যদি দেন তাহলে আমি খুব খুশি হই। পরের দিন থেকে আমাদের ডাব দেওয়া হলো, সেই ডাব দিয়ে আমরা ডাব খাওয়ার পরে ফুটবল খেললাম, পা ছুলে গেল। অনেক অনেক ঘটনা, আসলে অনেক ঘটনা। সেখানে ছিল একটা বড়ই গাছ, একটা গাছই ছিল। সেই বড়ই গাছের পাতা যে ঝরে পড়তো, সেই পাতা কুড়িয়ে আমরা রোদে শুকিয়ে এরকম ডলে ডলে চা বানিয়ে খেতাম, গরম পানি আমাদেরকে দিত, পুলিশরা এনে দিত বাইরের থেকে। আচ্ছা, যে অনেক কিছু। আচ্ছা, এই যে এত এত ঘটনার সাক্ষী আপনি হয়েছেন, জীবনে অনিশ্চয়তা অনেকবার এসেছে, এগুলোকে আসলে আপনি কোথাও লিখেছেন বা কোনো বই আকারে? আমি আসলে লিখিনি, কিন্তু আমি লিখবো। যখন আমি ইদানিং, সবসময় তো এগুলি তো বলা যেত না, আমি যখন এখন অনেককে বলি, তখন বলে যে এতদিন পরে আপনি বলছেন, এটা কি গুল নাকি? আমি বললাম যে গুল না। কবি আল মাহমুদের যে মোটা অটোবায়োগ্রাফি কবির মুখ, সেখানে তিনি কিন্তু উল্লেখ করেছেন জেল জীবনের কথা, আমার নাম সেখানে আছে। এবং আহমেদ মুসা নামে একজন, তিনি রক্ষী বাহিনীর এই গুম খুন অত্যাচারের কাহিনী উনি 80-র দশকে 8 বছর গবেষণা করেছিলেন। সেই বই, তার সেই গবেষণার নাম ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ। সম্ভবত 1987 সালে আহমেদ মুসার এই বইটি প্রকাশিত হয়েছিল, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ। সেই বইয়ের মধ্যে আমার 1 পৃষ্ঠা কি 1.5 পৃষ্ঠা একটা ইন্টারভিউ ছিল, কাজেই এগুলা অপ্রকাশিত না। এবং মহিউদ্দিন আহমেদ, তিনি জাসদের যে রাজনীতি নিয়ে বই লিখেছেন সাম্প্রতিককালে, তার বইয়ের মধ্যেও আমার এই জেলে যাওয়ার কাহিনীটা বৃদ্ধিত আমার নামটা আছে আর কি। কাজে আনডকুমেন্টেড না, তবে আমি খুব ডিটেইলে লিখতে চাই। এক্স্যাক্টলি, এটাই জানতে চাচ্ছিলাম যে যেটা আছে সংরক্ষিত, সেটা আসলে অনেক ছাড়া ছাড়া ভাবে আছে, বিভিন্ন পেজে বা কোনো বইয়ের অংশে আছে, কিন্তু সব ঘটনাগুলো আসলে এক করে আপনার জীবনী হিসেবে লেখা বা আপনার চোখে বাংলাদেশের এতগুলো বছরের ইতিহাস, সেটি কেমন, সেটি হয়তো আমরা খুব শীঘ্রই পাবো। আমি তো তখন আসলে পোর্ট্রেট ফটোগ্রাফি করি। আমি 71 সাল থেকে শুরু করলাম, বাংলাদেশে প্রথম উদ্বোধন করলাম পোর্ট্রেট ফটোগ্রাফি। এই পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গিয়ে আমি বহু বিখ্যাত মানুষের ছবি তুলেছি, রাজনীতিবিদ থেকে শুরু করে লেখক, শিল্পী, আর্কিটেক্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহু জনের, সমাজসেবী। তার মধ্যে ধরেন যার জন্মদিনে
অ্যারেস্ট হলাম 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে। সেদিন মনটা খুব খারাপ হয়ে গেল যে ওনার জন্মদিন আমরা সেলিব্রেট করবো, ওদিন এইভাবে অত্যাচার করে ধরে নিয়ে গেল একটা ক্যামেরার জন্য, অথচ কোনো দল করি না, কিচ্ছু করি না। তারপরে যখন বেরিয়ে আসলাম আরও একটা দুঃখজনক ঘটনার সূত্রপাত হলো। তখন আমি ঢাকা কলেজের ছাত্র, বিএ ক্লাসে। তখন কেউ আমাকে নিচ্ছে না। আমার কলেজে এমন একটা পরিস্থিতি যে আমাকে বের করে দিবে, সবাই জেনে ফেলেছে এবং সবাই এও জেনে ফেলেছে যে আমি জাসদ করি। আসলে আমি জাসদ করি না, কিছুই আমি করতাম না। তখন প্রিন্সিপাল ডাকলেন, আমি খুবই অনুনয় বিনয় করলাম। এমন একটা পরিস্থিতি হলো যে আমাকে কলেজ থেকে বের করে দিবে। তো যাই হোক, সেই কাহিনী অন্যরকম। তা আমি তারপরে আমি মৌলানা ভাসানীর সঙ্গে দেখা করতে গেলাম সন্তোষে। ওনার সঙ্গে দেখা হলো, তাকে আমি বললাম, উনি খুবই আফসোস করলেন, আমাকে জড়িয়ে ধরলেন। তার অনেক পোর্ট্রেট আমি করলাম এবং এখন যেখানে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে তার মাজার বা কবর রয়েছে, সেই জায়গাটিতে তাকে নিয়ে ছবি তুললাম, তার পোর্ট্রেট করলাম। এই 42 বছর পরে আমি আবার টাঙ্গাইলে গিয়েছিলাম সম্প্রতি, সেখানে মৌলানা ভাসানীর সমস্ত দেখলাম। এই যে কুড়ের ঘরটার সামনে আমরা ছবি তুলেছিলাম মৌলানা ভাসানী, সেই কুড়ে ঘরটার পিছন দিকের অংশটা ভেঙে চুরমার হয়ে গেছে, হওয়ারই কথা। ওইটা বাঁশের, বেতের, ছনের একটা কুড়ের ঘর ছিল। সেই ঘরের সামনের অংশটি ঠিক ওইভাবেই ওই কবরের পাশে রাখা আছে। তার সামনে গিয়ে মৌলানা ভাসানীর সঙ্গে আমি 1974 সালের 28শে জানুয়ারি, তার আগে অ্যারেস্ট হওয়ার আগে, অ্যারেস্ট হওয়ার পরে যখন গেলাম তখন ছবি তুলিনি তার সঙ্গে, তার পোর্ট্রেট করেছি। এবার ছবি তুললাম তার তৃতীয় জেনারেশন আজাদ খান ভাসানী, মৌলানা ভাসানীর নাতি। তার ওই ঘরটার সামনে দাঁড়িয়ে বললাম যে আমরা একসাথে দাঁড়াই, ফুল ফিয়ার একটা ছবি তোলা হোক, যেভাবে আমি মৌলানা ভাসানীর সঙ্গে 74 সালে ছবি তুলেছিলাম। এই যে স্মৃতি কাতর আমি হয়ে যাই। সেজন্যই বলছি যে মিউজিয়াম করতে চাই। এই যে এত গল্প বলি, এত কথা বলি, এগুলোর পেছনে অনেক ডকুমেন্টস আছে, নেগেটিভ ফটোগ্রাফ, অডিও, ভিডিও, এসব বিখ্যাত মানুষদের এবং তাদের হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, পোশাক, ব্যবহার করা পোশাক। যেমন শামসুর রহমান তার সবচেয়ে প্রিয় পোশাকটায় আমাকে লিখে দিয়েছেন জাদুঘরের জন্য। এখনও যদিও জাদুঘর ফর্মালি করতে পারিনি, লিখেছেন, আমাকে ভুলে গেলে অসুবিধা নেই, আমার কবিতাকে ভুলে যেও না। এখন পড়লে চোখের পানি পড়তে থাকে, পড়ে যায়। এগুলি আগামী প্রজন্মের জন্য একটা নির্দিষ্ট জায়গায় রেখে যেতে চাই এই ফটোজিয়াম। কাজেই ইমেজ বেসড একটা মিউজিয়াম বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মিউজিয়াম এই উপমহাদেশে আর একটাও নেই। ওকে, সো আপনি বলছিলেন যে অনেক গণ্যমান্য ব্যক্তিরা যাদেরকে আসলে আমরা দেখেছি, তাদের কর্মজীবন সম্পর্কে পড়েছি, তাদের ছবি আপনি তুলেছেন এবং ভিন্ন ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। উঠে আসলো বঙ্গবন্ধুর কথা, উঠে আসলো মাওলানা ভাসানীর কথা, তার পরবর্তী জেনারেশনের কথা, আরও অনেকের ছবি আসলে তুলেছেন এবং দেখা যায় যে মোটামুটি খুব ফেমাস যে আলোকচিত্রগুলো আমরা বিভিন্ন বইতে, ব্যানারে দেখছি, সেখানে হয়তো নামটি লেখা নেই যে ছবিটি কে তুলেছে, কিন্তু সেখানে বলতেই হয় যে আপনার নাম। আমার বহু ছবি, হাজার হাজার ছবি, হাজার হাজার বিশিষ্টজনদের ছবি, সেগুলো বেশিরভাগ নেগেটিভ আমি রক্ষা করতে পেরেছি এবং অনেক নেগেটিভ বা ছবি রক্ষা করতে পারি না নানা কারণে। এই মুহূর্তে কার নাম মনে পড়ছে, কাদের ছবি তোলার কথা বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়া, তারও পোর্ট্রেট করার জন্য আমি গিয়েছিলাম। একবার গিয়েছিলাম 1982 সালের জানুয়ারি মাসে। ডাক্তার শাহাবুদ্দিন নামে লন্ডনে থাকেন, উনি রাজনীতি করতেন, তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন। তখন খালেদা জিয়া খুবই নিঃসঙ্গ, একাকী। জিয়াউর রহমান মারা গিয়েছিলেন, শহীদ হয়েছেন মাত্র 6 মাস আগে। এইরকম একটা পরিস্থিতিতে কিভাবে উনি সময় দিল, এটি আমি খুব অবাক। ওই ভদ্রলোকের সাথে একটা ভালো সম্পর্ক, দেখলাম যে উনি অনেক গল্প করছেন, অনেক কথা বলছেন এবং লন্ডনে দেখা হয়েছে সেই প্রসঙ্গ, জার্মানিতে শহীদ জিয়া রহমানের সাথে তার দেখা হয়েছে, সেই প্রসঙ্গ উনি টানলেন। তো আমি চুপচাপ বসে আছি, তখন পোর্ট্রেট করার সময় ছিল না, আজান দিয়ে দিল তখন, মাগরিবের আজান। কিন্তু দাঁড়িয়ে তার সঙ্গে একটা ছবি তুলেছিলাম সেই 82 সালের জানুয়ারি মাসে। তারপরে প্রায় ঠিক 1 বছর পরে 17 জানুয়ারি 1983 সালে আবার সুযোগ হলো। তখন সংসদ সদস্য ছিলেন আবু সাইদ খান সাহেব, তিনি আমাদের নিয়ে গেলেন নিপুণ নামে একটা পত্রিকার জন্য, তাদের কাভার স্টোরি এবং রাজনীতি বহির্ভূত তারা প্রশ্ন করবেন, এরকম কতগুলো ছক তারা তৈরি করেছেন। প্রশ্ন বেগম খালেদা জিয়াকে তারা যদি তার সম্মতি যদি থাকে তাহলে তারা সেই প্রশ্ন করতে চান এবং কভার স্টোরি করবে। তা আমরা
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম। দুপুর বাড়িটা এই 12টায় আমরা শহীদ মইনুল রোডের সেই ক্যান্টনমেন্টের বাড়িতে গেলাম। বাড়িটা শুনশান, এবং আমরা যখন ঢুকছিলাম বাড়ির ভেতরে বাগান, অনেক ফুল। কারা লাগায়, কে লাগায়? কিছুদিন আগে এই বাড়ি ছিল মুখর, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। সেই তিনি নিজেই বাড়িতে থাকতেন, অনেক সভা সেই বাড়িতে হতো। দূরে দেখলাম যে সাদা একটা ভাস্কর্য জিয়াউর রহমানের, ক্যাপ পরা, গেঞ্জি, সেই যে খাল কাটা কর্মসূচি তার ছিল, সেই সময়ের একটা ছবি দেখে স্বামী শিকদার সেই ভাস্কর্য করেছিলেন। সেইটা ওই বাগানের মধ্যে দেখলাম। এবং তখন খালেদা জিয়া এসেই ওই সময়টা আমরা যখন দেখছিলাম তিনি নিজেই দরজা খুলে দিলেন, নিজেই। দেখলাম একটা শাল, জর্জেটের একটা শাড়ি, প্রায় নীল রঙের, কিন্তু অনেক নকশা ছিল, এবং নীল রঙের একটা ব্লাউজ পরা, এবং অত্যন্ত মার্জিতভাবে, অত্যন্ত ভদ্রভাবে। আমরা তখন কেউ না, আমাদের ওই পত্রিকা তখন কেউ চেনেও না, নিপুণ নামে একটা পাক্ষিক পত্রিকা। তিনি আমাদের বসতে দিলেন, এবং এই যে সেটা কথা হচ্ছিল, আবু সাইদ খান সাহেব অনেক কথা বলছিলেন, এবং উনি তখন আমাদের বললেন যে এই বাড়িতে এই কক্ষে এবং পাশে একটা বোর্ড রুম ছিল, আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে অনেক মিটিং এখানে করেছি। তা আমরা বারে বারে, আমরা মানে বিখ্যাত কবি অসীম সাহা ছিলেন, এই লেখাটা তিনিই লিখবেন কভার স্টোরি যদি তিনি কোনো ইন্টারভিউ দেন। বারে বারে তাকে তিনি অনুরোধ করছিলেন, এবং খুব চাচ্ছিলেন যে তিনি 2-4টি কথা বলেন তার ব্যক্তিগত জীবন নিয়ে, রাজনীতি নিয়ে না। তিনি বললেন, না না, আমি কাউকে কোনো সাক্ষাৎকার দিব না, আমি কোনো কথা বলবো না। তখন তিনি বললেন একবার যে দেখেন, তাহলে তো আমাদের কভার স্টোরিটা আমরা করতেই পারবো না, প্রচ্ছদ কাহিনী। আমাদের খুব ইচ্ছা যে আমরা আপনাকে নিয়ে প্রচ্ছদ কাহিনী করবো, আপনি যা বলেন তাই আমরা লিখবো। বলে যে না না, আমি কাউকে কোনো ইন্টারভিউ দিব না, আমি কোনো কথা বলবো না। এইভাবেই আমাদের প্রায় 1 ঘন্টার উপরে কিন্তু চলে গেল। আমরা ততক্ষণ খালেদা জিয়াকে দেখছিলাম, তার ভদ্রতা এবং তার যে শালীনতা, এবং দেখতেও উনি অত্যন্ত সুন্দর ছিলেন। আমি দেখলাম যে ক্যামেরার মধ্যে দিয়ে আমি আবার ছবিও তুলছিলাম। প্রথমে গিয়ে মনে হলো ছবি তুলতে দিবে কিনা, দেখলাম যে না, ছবি তুলতে উনি দিচ্ছিল, দূর থেকে ছবি তুলছিলাম। তখন চায়ের জন্য উনি ভিতরে গেলেন, চায়ের কাপের টুংটাং আওয়াজে পড়লাম, তার কণ্ঠস্বর শুনতে পেলাম। এই মুহূর্তে তারেক রহমান সাহেব, তখন উনি বোধহয় সম্ভবত ম্যাট্রিক পরীক্ষার্থী, আমি যদি ভুল করে না থাকি, পড়াশোনা করছিলেন, তিনি আসলেন। প্যান্ট শার্ট পরে, একটা সোয়েটার পরা, খুব সাধারণ কাপড় চোপড়। একজন রাষ্ট্রপ্রধানের সন্তান ওই রকম স্যান্ডেল, ওই রকম কাপড়, আমি দেখে অবাকই হয়েছিলাম। শার্টটা পুরনো, সোয়েটারটাও পুরনো, এরকম একটা পরিস্থিতি। তা আমরা খুব উস্কো খুস্কো করছিলাম যে বেগম খালেদা জিয়া আসেন, আমরা তাহলে 3 জনের একটা ছবি তুলব। বেগম খালেদা জিয়া এলেন, একজন চা নিয়ে এলেন আমাদের সামনে। আমরা তখন ভাবলাম যে বেশ ভালো হয়েছে যে চা আস্তে আস্তে চা খাবো আমরা, যতক্ষণ আমরা থাকতে পারি। এই 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 কৌশলটা এবং লোভটা আমাদের মধ্যে ছিল। তা আমরা একটু একটু করে চা খাচ্ছি, আর উনি কথা বলছেন, অসীম সাহা, এবং আবু সাইদ খান ভাইও কথা বলছেন। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে বললেন কবি অসীম সাহা যে আপনার ছোট সন্তান যদি আসেন আরাফাত রহমান, তাহলে আমরা একটা পারিবারিক ছবি নিতে পারি। তিনি বললেন ও আসবে কি, ও যে দুষ্টু, দেখি ওকে বলে। তখন ও খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া ভিতরে গেলেন। ততক্ষণে আমরা কথা বলা শুরু করলাম তারেক রহমানের সঙ্গে। তাকে বললাম তার কি হবি, কি করে না করে। হঠাৎ করে সে বলে ফেললো প্রথমেই যে ফটোগ্রাফি তার হবি, এবং তার একটি ক্যামেরা আছে, কি কি কারণে যেন তার ক্যামেরাটার শাটারটা ঠিক মতো কাজ করছে না। আমি একটু নড়ে চড়ে বসলাম, আমি আমার ইন্টারেস্টের জায়গা এটা, এবং তিনি আমার সাহায্য চাইলেন। আমি বললাম যে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব, এবং আপনি যেহেতু ফটোগ্রাফি করেন, আমার যতটুকু পরামর্শ দেওয়ার আমি আপনাকে অবশ্যই করবো। আমি খুবই আনন্দিত এবং খুশি, সেও খুব খুশি। দেখলাম সে ইন্টারেস্টেড, এবং অনেক বই সে পড়ে, এবং ফিল্ম দেখে, গানও শোনেন, এগুলো আলোচনা হচ্ছিল। এর মধ্যে খালেদা জিয়া পায়ের শব্দ আমরা শুনতে পাচ্ছি। তারেক জিয়া আমাকে বললেন যে এই ফোন নাম্বারটা নিন, মাকে কিন্তু বলবেন না। মানে ফটোগ্রাফির বিষয়ে একটা ফোন নাম্বার দিয়েছিলেন। তারপর 3 জন সোফায় বসা, যখন বসলেন, এমনিতে তো পুরো বাড়িটা শুনশান, আমরা খুব বেশি কথা বলতে পারছিলাম না। ওই যে মৌনতা, সেই মৌনতাই বলে দিচ্ছিল যে বেগম খালেদা জিয়ার কি পরিস্থিতি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রয়াত হচ্ছেন অল্প কয়েক মাস আগে, আর ওর মধ্যে আমরা গিয়েছি 83 সালের জানুয়ারিতে। এটা প্রায় 1 বছর পরে কি না আরেকটু প্রায় 1.5 বছর পরে এরকম, হ্যাঁ প্রায় 1.5 বছর। তখন তিনি রাজনীতিতে যাবেন এরকম কথাবার্তা উঠছে। আমরা কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। তখন প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন যে আপনি সারাদিন কি করেন, আপনার দিন কাটে কিভাবে। তিনি বুঝে গেলেন যে সাক্ষাৎকার নিতে চাইছে। তিনি বললেন আমি কিন্তু কোনো সাক্ষাৎকার দিচ্ছি না, তবে উনি কিছু কিছু কথা বললেন। আপনার দেশের বাড়ি কোথায় উনি বললেন, তারপরে আপনার জন্মস্থান কোথায় সেটাও বললেন। সেটাও আমাদের জানা ছিল না যে তার জন্মস্থান দিনাজপুরে এবং বাড়ি নোয়াখালীতে। তারেক জিয়াও অনেক কথা বললেন। এই যে, এবং আরাফাত রহমান যে ছিলেন সে একটা কথাও কিন্তু বললেন না। সারাক্ষণ তার মন খারাপ ছিল এবং চুপ করে বসেছিলেন, কিন্তু তার চোখে মুখে বোঝা যাচ্ছিল যে একটু দুষ্টুমিতে সে পাকা। খুব ইন্টারেস্টিং একটা সময়। এই যে একটা মৌন বিবাহের মধ্যে একটা নিঃসঙ্গ জীবনের অধিকারী, যে বাড়িটি সরগরম ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের বাড়ি কারণে, এবং একটা রাজনীতির একটা তীর্থক্ষেত্র ছিল জিয়াউর রহমান সাহেবের বাড়িটা, সেই বাড়িতে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি আমার ক্যামেরা এবং ছবি তুলছি। পরে আমরা যখন বেরিয়ে আসি তখন বেগম খালেদা জিয়াকে বললাম যে আপনি যদি একটা চেয়ারে বসেন আমাদেরকে অন্তত একটা ছবি তুলতে দেন। উনি রাজি হলেন, তখন ছবি তুললাম। তার যে দৃষ্টি, সেই দৃষ্টিতে বোঝা যায় অত্যন্ত বেদনা ব্যথিত, নিঃসঙ্গ। আসলে অনেক ধন্যবাদ। আরো অনেক কথা, অনেক বিষয় আসলে জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আজ শুনতে পারছি না। কিন্তু আগামীতে নিশ্চয়ই আপনাকে আবারও পাবো। এবং বেগম খালেদা জিয়া এখন ভীষণ অসুস্থ, মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছেন। আমরা তার রোগ মুক্তির জন্য আসলে কামনা করছি সৃষ্টিকর্তার কাছে, তিনি জলদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করে আজকের আয়োজন থেকে আমরা বিদায় নিব। আপনি অনেক ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তারকাকে আপনাদের সাথে নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।